আজ 24শে আগস্ট সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। রেজিনগরের ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক দিলেন হুমায়ুন কবির। ভাঙড়ে রাতের অন্ধকারে আইএসএফ এর পার্টি অফিসে হামলা, নওশাদের বক্তব্যে একাধিক সমীকরণের ইঙ্গিত। অন্নপূর্ণার টাকা পৌঁছাতে কেন দেরি হচ্ছে, মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাবেন দুই ধরনের মহিলারা, রাগঢাক না করেই এবার জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাকযুদ্ধে এলাকায় রাজনৈতিক পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। শনিবার বহরমপুরে হুমায়ুন কবির দাবি করেছিলেন, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে মূল লড়াই হবে বিজেপি বনাম আম জনতা উন্নয়ন পার্টির। তার দলের প্রার্থী হিসেবে লড়বেন তার ছেলে গোলাম নবী আজাদ রবিন। হুমায়ুনের এই মন্তব্যের পাল্টা জবাব দেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। অধীর চৌধুরী অভিযোগ করেন, হুমায়ুন গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্য দল তৈরি করেছিলেন এবং তার প্রার্থীরা বিজেপিকে জিতিয়েছে। বাবরি মসজিদের নামে মুসলমান ভোটকে একত্রিত করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগও করেন তিনি। বাবরি মসজিদ নির্মাণে দেরি এবং চাঁদার টাকা নিয়েও প্রশ্ন তোলেন অধীর। জবাবে হুমায়ুন কবির বলেন, 2024-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পর অধীর চৌধুরী উন্মাদ হয়ে গিয়েছেন। তার দাবি, বাবরি মসজিদ নির্মাণের জন্য এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এবং দানের মাধ্যমে মাত্র 9 কোটি টাকা উঠেছে, অথচ ছেতিয়ানি এলাকায় 13 বিঘা জমির ওপর নির্মাণের জন্য প্রায় 56.88 কোটি টাকার দরকার। তিনি অধীরকে নির্মাণ কাজ দেখতে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানান। অন্যদিকে আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকে নিজের ছেলে রবিনের জয় সম্পর্কে 100% নিশ্চিত হুমায়ুন কবির। তিনি বলেন, আমার ছেলে ওই কেন্দ্রে জিতে বসে আছে। আমি অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে লড়ার জন্য। উপনির্বাচনে জিতে অধীর চৌধুরী দেখান তিনি কত বড় মাস লিডার। ভাঙড় থানার শাকশহর এলাকায় রাতে অন্ধকারে আইএসএফ এর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ। যদিও ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখেন বিজেপি নেতারা। দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না, সব বার্তা বিজেপির। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন আইএসএফ কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনার তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ। ঘটনার নিন্দা করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি ঘটনার পেছনে একাধিক সমীকরণের ইঙ্গিতের প্রসঙ্গও তুললেন নওশাদ। নওশাদ বলেন, আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে সর্বপ্রথম বলবো, এই হামলা নিন্দনীয়, কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তবে স্বাভাবিক নিয়মে একদিন আগে দল ছেড়েছে, আইএসএফ এর নামে দোষ দেবে, এটা স্বাভাবিক নিয়ম। আমি বলবো এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক, কারণ আমি একাধিক এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি। এটা হতে পারে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য নিজেকে নিজেই হামলা করাতে পারে। দ্বিতীয় হচ্ছে, কদিন আগে দেখলাম একজন নতুন বন্ধু পেয়েছে, কিন্তু তার বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা আছে, সেও সুযোগটা কাজে লাগাতে পারে। এই হয়তো উইকেটটা ফেলে দিই, কিন্তু পারেনি। তৃতীয়ত হচ্ছে, যেভাবে ক্ষমতায় ছিল শুধু আইএসএফ এর ছত্রছায়ায় থাকার কারণে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশটা করছিল না, এবার হয়তো ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। এবং এটাও খবর পেলাম, ওই নেতার পরিবারের কেউ নাকি বিএলআরও অফিসে থাকতো। এর জমি ওর নামে রেকর্ড, ওর রেকর্ড কেটে দিয়ে ফেক দলিল বানিয়ে এই ধরনের হাতাহাতি করে বেড়াতো। তার আগে হয়তো বহিঃপ্রকাশ হতে পারত। সুতরাং তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করুক। কোনোভাবেই ভাঙড়ে এই ধরনের হিংসার রাজনীতি আমি করতে দেব না। প্রসঙ্গত, আইএসএফ পদ থেকে পদত্যাগ করার একদিনের মধ্যেই ভাঙড়ের নেতা আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে আরাবুলের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। আইএসএফ এর পার্টি অফিসে হামলার প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে আরাবুলের প্রসঙ্গ টানলেন নওশাদ। অন্নপূর্ণার টাকা পৌঁছতে দেরি হচ্ছে কেন, মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মঞ্জুর হওয়ার পরেও হাত খালি হাজার হাজার আবেদনকারী। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা অ্যাকাউন্টে না পৌঁছানোয় রাজ্যের নানান প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণার টাকা পৌঁছতে দেরি হওয়ার পেছনে সিস্টেমের গলদ ও রাজনৈতিক ষড়যন্ত্র বা সাবোতাজ এর ইঙ্গিত দিলেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত যোগ্য প্রাপকই শেষ পর্যন্ত তাদের বরাদ্দ অর্থ পেয়ে যাবেন। রবিবার হাওড়ার একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, আমাদের সময় তৃণমূল আমলের মতো পুরুষদের ভুয়ো উপায়ে টাকা নেওয়ার সুযোগ নেই।
কিন্তু জায়গায় ব্যবস্থার সমস্যা ও সাবোটাজ করার চেষ্টা হয়েছে বলেও এই সমস্যা। অন্নপূর্ণা যোজনায় আরও প্রায় 50 লক্ষ মহিলা যুক্ত হচ্ছেন। মাত্র 2 থেকে 3% টাকা পৌঁছানো বাকি রয়েছে। খুব শীঘ্রই সবাই নিজের হকের টাকা পেয়ে যাবেন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলারা 1500 টাকা করে পেতেন। অভিযোগ উঠেছিল সেই প্রকল্পের বিস্তর কারচুপি হয়েছিল এবং পরিচয় গোপন করে বহু পুরুষও ভাতার অর্থ তুলে নিয়েছিলেন। রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পর বিজেপি সরকার কঠোর স্ক্রুটিনির মাধ্যমে জালিয়াতি বন্ধ করে এবং যোগ্য মহিলাদের চিহ্নিত করে অন্নপূর্ণা যোজনা চালু করে 3000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনলাইনে নথি যাচাই পর্ব শেষ করে 20 আগস্টের মধ্যে টাকা হস্তান্তরের কথা থাকলেও বহু মহিলা বকেয়া অর্থ পাননি। অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাবেন 2 ধরনের মহিলারা। রাগঢাক না করেই এবার জানালেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নানান প্রান্তে বিক্ষোভ হলেও রাজ্য সরকার নিজের কাজ চালিয়ে যাচ্ছে। শনিবারও বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হয়েছে। এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে তা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি আবারও সকলকে আশ্বস্ত করে বলেন, কোনো যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। দরকার হলে আরো 20 থেকে 30 লক্ষ যোগ্য মহিলার জন্য এই প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে। শুভেন্দু বলেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মূলত 2 ধরনের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূল আমলে বিজেপি করার জন্য কিছু মহিলাকে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বর্তমান রাজ্য সরকার তাদের অগ্রাধিকার দেবে, সেই সঙ্গে আর্থিকভাবে দুর্বল মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি করার জন্য আগের আমলে যারা বঞ্চিত হয়েছেন এই সরকার তাদের অগ্রাধিকার দেবে, সেই সঙ্গে আর্থিকভাবে দুর্বলদেরও অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ধমক চমক দিয়ে রিলস বানিয়ে বা মিডিয়া ট্রায়াল করে 20 জনকে রাস্তায় নামিয়ে কোনো লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি কাজে আসবে না। প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। ইতিমধ্যেই 3টি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অগস্টের কিস্তি এখনো দেওয়া হচ্ছে। ভেরিফিকেশন সম্পন্ন হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে সরকার। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা। আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি, মারধর এবং প্রতিবাদ করায় ঘরছাড়া করে মোটা অঙ্কের জরিমানা আদায় করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ঘটনাস্থল বাঁকুড়া। এবার গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি বিপদ তারণ গড়াই। অভিযোগ, বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমোয়া গ্রামের বাসিন্দা করুণময় পালকে সরকারি আবাসের টাকা পাইয়ে দেওয়ার নাম করে 20,000 টাকা নিয়েছিলেন তিনি। টাকা নেওয়ার প্রতিবাদ করায় ওই নেতা তাকে মারধর করে ঘরছাড়া করেন এবং পরে আরো 50,000 টাকা জরিমানা নিয়ে বাড়িতে থাকার অনুমতি দেন বলে অভিযোগ। সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করেন করুণময়। তার ভিত্তিতে শনিবার রাতে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বাঁকুড়া জেলা আদালত সূত্রে খবর। ঘটনাটি 2021 সালের জানুয়ারি মাসের। অভিযোগকারী জানিয়েছেন, আইএনটিটিইউসির মেজিয়া ব্লকের তৎকালীন সভাপতি বিপদ তারণ সরকারি আবাস দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। পরে আরো কয়েকজনের কাছ থেকে টাকা তোলার কথা জানতে পেরে প্রতিবাদ করলে তাকে পিটিয়ে বাড়ি ছাড়া করা হয়। অভিযুক্ত নেতার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতা বলেন, রাজনীতির জন্য আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন। দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, এবার এমনই কড়া বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার 100 দিন পার করেছে। সরকারে এলে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি কোনোভাবেই রেয়াত করা হবে না বলে ভোট প্রচারে বার্তা দিয়েছিলেন বিজেপি নেতারা। সরকার গঠনের পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির স্থানীয় নেতা কর্মীরা দুর্নীতি, তোলাবাজিতে জড়িয়েছেন বলে অভিযোগ। বিজেপিতে থাকতে হলে কোনোভাবেই তোলাবাজি, দুর্নীতি করা যাবে না বলে বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবার সুকান্ত বলেন, বিজেপিতে থেকে তোলাবাজি বরদাস্ত করা হবে না। তার কথাই, প্রয়োজনে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, না হলে বিজেপি ছেড়ে অন্য কোনো দল করুন। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন। তিনি বলেন, কর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে আসতে হবে, অন্যথায় দল ছাড়াই স্টেও। সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপির কোনো নেতা দাদাগিরি করলে বা ভয় দেখালে সরাসরি পুলিশের কাছে এফআইআর দায়ের করতে বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার কথায়, নেতা যত বড়ই হোক না কেন, দল তার পাশে দাঁড়াবে না। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে রাজ্য বিজেপি দলের তরফে 250 জনকে সাসপেন্ডও করেছে সম্প্রতি। এতদিন শিল্প বন্ধ হতো, এখন বাংলায় শুধু বিনিয়োগের খবর। শুভেন্দুর প্রশংসায় রাজনাথ সিং। রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত, এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে।
গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অনুষ্ঠানে এসে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা শোনা গেল তার বক্তব্যে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে যুদ্ধ জাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার আরও 5টি নতুন প্রকল্পের শিলান্যাস হলো। 3,400 কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেই লক্ষ্যে। নতুন প্রকল্পের ভূমি পুজো উপলক্ষে কলকাতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনাথ সিং বলেন, বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু পরিবর্তন নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর আমি বলতে পারি এই পরিবর্তন আসলে উন্নয়নের পথ। তিনি আরো বলেন, বাংলায় এতদিন শিল্প বন্ধ হবার কথা শোনা যেত, বাংলায় শুধু বিনিয়োগের খবর। এখন বর্তমানে নতুন সরকার শিল্পের বিকাশ উন্নয়ন করছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সবকিছু শুভ হচ্ছে, বাংলায় এখন বিনিয়োগের খবর। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্দেশ্য সৎ হলে উন্নয়নে কেউ আটকাতে পারবেন না। পালা বদলের পর সীমান্ত সুরক্ষায় রাজ্য 1100 একর জমি দিয়েছে বলেও জানান তিনি। তার কথায় এই প্রকল্প নতুন অনুসারী শিল্পের জন্ম দেবে। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভূমিকা নিয়েছে বাংলা। শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গের বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী। দমকলে আবার উড়ল লাল ঝান্ডা। সমবায় সমিতির ভোটে সিপিআইএম 8 বিধানসভা ভোটে বামেদের শূন্যর গেরো কাটিয়েছে দমকল। এবার মুর্শিদাবাদের সেই জনপদেই সমবায় সমিতির ভোটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল সিপিএম। রবিবার দমকলের বনিয়াখালী হরিরামপুর সমবায় সমিতি নির্বাচনে 8টি আসনের মধ্যে 8টিতেই জয়লাভ করলেন বাম প্রার্থীরা। বামেরা ছাড়াও প্রার্থী হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। ত্রিমুখী লড়াইয়ে সবকটি আসনেই জয়ী হয়েছে বামেরা। এমন একতরফা ফলাফলে উচ্ছ্বসিত স্থানীয় সিপিএম নেতা কর্মীরা লাল ঝান্ডা নিয়ে লাল আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন সকলে। ভোট গণনা শেষে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান দমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। তাকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলের কর্মী সমর্থকেরা। বার হয় বিজয় মিছিল, যা ভোট কেন্দ্র থেকে নাজিরপুর বাজার পর্যন্ত যায়। সিপিএম নেতৃত্বের দাবি, এই জয় দমকলে তাদের সাংগঠনিক শক্তি এবং গণবৃত্তির প্রমাণ। মোস্তাফিজুরের মন্তব্য, শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তার দাবি, দমকলের এই ফলাফলের দিক নির্দেশ রয়েছে এবং আগামী দিনে রাজ্যে এই বার্তা যাবে যে মানুষ বিকল্প খুঁজছে। ফের কামাল করলেন অধীর। প্রত্যাশা মতোই মুর্শিদাবাদে তৃণমূলের বিরাট ভাঙন। তারপরেই যা ঘটল অবিশ্বাস্য। ফের একবার মুর্শিদাবাদ জেলায় শক্তি বাড়ালো কংগ্রেস। সম্প্রতি অধীর চৌধুরীর হাত ধরে বর্গা পঞ্চায়েত সমিতি দখল করেছে কংগ্রেস। রবিবার বিকালে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম রাজা এবং ভাইস চেয়ারম্যান খাইরুল ইসলাম সহ মোট 5 জন কাউন্সিলর কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান একসঙ্গে কংগ্রেসে যোগ দেওয়ায় পুরসভা বর্তমানে কংগ্রেসের দখলে এলো। 21 আসন বিশিষ্ট ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের বিরুদ্ধে গত 4 আগস্ট 13 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। যদিও এরপর 14 দিনের মধ্যে চেয়ারম্যান অনাস্থা প্রস্তাবে কোনো বৈঠক ডাকেনি। বিরোধী শিবিরের দাবি, ইনজামামুল ইসলাম বিরোধী গোষ্ঠীতে বর্তমানে 16 জন কাউন্সিলর রয়েছেন। এদিন ধুলিয়ানের রাজনৈতিক যোগদান সভায় মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি ওবায়দুর রহমান সহ স্থানীয় তৃণমূল নেতা এবং শতাধিক তৃণমূল নেতা ও কর্মী অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। অনাস্থা ভোটের দিন স্থির না হওয়ায় বিরোধী গোষ্ঠী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের আশা, আগামী 26 আগস্টের পর গোটা চিত্রটি পরিষ্কার হয়ে যাবে। অধীর চৌধুরী বলেন, ভুল বুঝে যারা সততা এবং ন্যায়ের পথে চলতে চান তাদের কংগ্রেসে সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এই জেলায় কংগ্রেসকে শক্তিশালী করা দরকার। ওরা ভারতীয় সংস্কৃতি জানেই না। বন্দে মাতারাম নিয়ে কংগ্রেসকে নিশানা রামদেবের। কংগ্রেস সদর দপ্তরে বন্দে মাতারাম গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে, যা ঘিরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন যোগ গুরু রামদেব। জাতীয় স্তোত্রের সমালোচকদের জবাব দিয়ে তিনি বললেন, ওরা ভারতীয় সংস্কৃতি জানেই না, পাশাপাশি সংস্কৃত ভাষাও জানে না। রবিবার হরিয়ানায় এক অনুষ্ঠানে রামদেব বলেন, যারা বন্দে মাতরম নিয়ে প্রশ্ন তোলেন তাদের উচিত প্রথমে এর সাংস্কৃতিক ও ভাষাগত প্রেক্ষাপটটি বোঝা। বন্দে মাতরম এ মাতৃভূমির কথা বলা হয়েছে। বিষয়টিকে কোনো নির্দিষ্ট হিন্দু দেবদেবীর পুজো হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয়। তার যুক্তি, ভারতীয়দের কাছে ভারত মাতা এক ঐশ্বরিক ও পবিত্র সত্তা, তাই মাতৃভূমিকে কোনো নির্দিষ্ট দেবদেবীর সঙ্গে এক করে দেখা উচিত নয়। রামদেব আরও বলেন, ভারত মাতাকে আমাদের মন্দির উপাসনা, কর্তব্য, লক্ষ্য, গন্তব্য এবং ধর্ম হিসেবে গণ্য করা হয়। এদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে প্রস্তাব পাশ করানো হয়েছে। দলীয় অনুষ্ঠানে তারা বন্দে মাতরম 2টি স্তবকই গাইবে।
কংগ্রেসের বক্তব্য, 1937 সালে কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল সহ একাধিক শীর্ষ নেতা বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ঐতিহ্যই বজায় রাখা হবে। অন্যদিকে বিজেপির সাপ কথা, ঐতিহ্যের দোহাই দিয়ে নিজেদের সাম্প্রদায়িক এজেন্ডা কার্যকর করছে কংগ্রেস। বাঁকুড়ার খাবারের দোকানে এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশের হানা, স্বাস্থ্যবিধি নিয়ে কড়া সতর্কবার্তা। কোন ব্র্যান্ডের তেল ব্যবহার করেন? এই তেল খেলে তো ক্যান্সার হবে। খাবার ঢাকা দেওয়া নেই কেন? এরকম একগুচ্ছ প্রশ্ন করলেন আধিকারিকরা। বিক্রেতারা কার্যত নিশ্চুপ। সপ্তাহ দুয়েক আগে কালোবাজারে রুখতে বাঁকুড়া শহরের চকবাজার এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে দাম এবং মজুতের পরিমাণ খতিয়ে দেখেছিল এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ। এবার বাঁকুড়া শহরে একের পর এক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে হানা দিয়ে স্বাস্থ্যবিধি ও খাবারের গুণগত মান খতিয়ে দেখলেন আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, খাবারের হোটেল, রেস্তোরাঁ এবং দোকানগুলিতে কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও বিক্রি করা হয়। খাবার তৈরিতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক ও রং, নিম্নমানের ভোজ্য তেল এবং মশলা ব্যবহার করা হয়। খাবার দোকানে সাজানো থাকলেও বহু ক্ষেত্রে তা ঢাকা দেওয়া হয় না, ফলে মাছি ভনভন করতে থাকে খাবারে। বেনিয়ম রুখতেই বাঁকুড়া বাজারে নামলো এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ। খাবার তৈরির প্রক্রিয়া থেকে ব্যবহৃত সামগ্রীর মান এবং স্বাস্থ্যবিধি খতিয়ে দেখেন আধিকারিকেরা। বেনিয়ম চোখে পড়লে প্রথম দিন ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি হলে মোটা অঙ্কের জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকেরা। এক আধিকারিক বলেন, জানেন না খাবার চাপা দিয়ে রাখতে হয়? বাড়িতে কি খাবার আলগা রাখেন? অন্য এক আধিকারিক বলেন, কোন ব্র্যান্ডের তেল ব্যবহার করেন? সর্ষের তেল কিংবা নারকেল তেল ব্যবহার করুন। পাম তেলে ভাজলে ক্যান্সার হবে। ফ্রিতে নয়, টাকা নিয়ে প্রচার করেছি। আমি জানতাম যেখানে প্রচার করেছি সেখানেই তৃণমূল হারবে, ক্ষোভ উগরে দিলেন ইন্দ্রাণী হালদার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে জোর কদমে প্রচার চালানো অভিনেত্রী ইন্দ্রাণী হালদার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ এবং রাজনৈতিক অবস্থা নিয়ে স্পষ্ট কথা বললেন। ইন্দ্রাণী জানান, গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন এবং এই প্রচার কোনো বিনামূল্যে নয়, কাজের তাগিদেই পেশাদার শিল্পীর মতো পারিশ্রমিক নিয়ে তিনি প্রচারে গিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেও পদ না পাওয়ার ক্ষোভ গোপন করেননি জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। ইন্দ্রাণী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুবই ভালোবাসতেন এবং একাধিকবার সাংসদ বা বিধায়ক করার আশ্বাসও দিয়েছিলেন। ইন্দ্রাণীর ভাষায়, আমার থেকে অনেক জুনিয়র মেয়েরা এমপি এমএলএ হয়ে গেল। দিদি আমাকে বলেছিলেন রাজ্যসভা বা বিধানসভায় পাঠাবেন, কিন্তু কোনো কারণে হয়তো উনি তা করে উঠতে পারেননি। আমি ওনাকে দোষ দেব না, তবে দল থেকে আমি বলতে গেলে কিছুই পাইনি। নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা নিয়ে ইন্দ্রাণী দাবি করেন, যেসব এলাকায় তাকে পাঠানো হয়েছিল সেখানে বিজেপির হেরে যাওয়া স্পষ্ট ছিল। আমি জানতাম আমাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তৃণমূল জিতবে না, তাও আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, বলেন তিনি। সম্প্রতি রাজনৈতিক পথ পরিবর্তনের পর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় যাত্রা করতে গিয়েছিলেন ইন্দ্রাণী। নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে সেই বিতর্ককে পাত্তা না দিয়ে তিনি জানান, সৌজন্যতার খাতিরেই তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীদের সঙ্গে তার পুরনো বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী দিনে তাদের ডাকা যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে তার কোনো আপত্তি নেই। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।